শহরের কোলাহল থেকে বহু দূরে পুরনো এক আমবাগানের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বাড়ি। বাড়িটা প্রায় ১০০ বছর পুরনো, ভাঙা দেওয়ালে শ্যাওলার আস্তরণ, আর জানলার কাঁচগুলো ভেঙে গেছে। গ্রামের লোকেরা এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলে। তারা বলে রাতের বেলায় সেই বাড়িতে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। সেই আত্মারা নাকি গান গায় আর হাসে। সেই হাসি এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষের পক্ষে সেই হাসি শোনা সম্ভব নয়। এটি একটা বেঙ্গালি হরর স্টোরি। আমাদের ৩ বন্ধু রনি, সুমন আর আমি এক শীতের রাতে সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের ৩ জনেরই অ্যাডভেঞ্চার পছন্দ ছিল। আমরা ভয়কে জয় করতে চেয়েছিলাম। সেদিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের আলোয় পুরো আমবাগানটা কেমন যেন একটা অশুভ আলোয় স্নান করছিল। বাড়ির দিকে যাওয়ার সময় আমরা দেখলাম চাঁদের আলোয় বাড়ির ছায়াটা বিশাল আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। বাড়ির কাছাকাছি যেতেই আমাদের মনে হলো যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চারপাশে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। একটা অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ধরেছিল, যা শহরের কোলাহলে অভ্যস্ত আমাদের কাছে ছিল সম্পূর্ণ অচেনা। আমরা দোতলার দিকে গেলাম। সিঁড়িগুলো কেমন যেন একটা চাপা শব্দ করছিল। মনে হচ্ছিল যেন সিঁড়ির প্রতিটি ধাপে একটি চাপা কান্না লুকিয়ে আছে। দোতলায় গিয়ে দেখি একটা দরজা খোলা। ঘরের ভেতরে ঢুকে দেখলাম একটা ভাঙা কাঠের চেয়ার আর একটা টেবিল। টেবিলই অপর একটা পুরনো মোমবাতি আর একটা খাতা পড়ে আছে। খাতাটা আমরা তুলে নিলাম। খাতাটা দেখে আমাদের মনে হলো যেন খাতাটা বহু পুরনো। আমরা খাতাটা খুলে দেখলাম প্রথম পাতা একটা মেয়ের ছবি আঁকা ছিল। মেয়েটার মুখটা হাসছিল, কিন্তু তার চোখগুলো ছিল বিষণ্ণ। দ্বিতীয় পাতা একটা কবিতা লেখা ছিল। কবিতাটা ছিল খুবই ভয়ঙ্কর। কবিতাটার বিষয়বস্তু ছিল, রাতের বেলা যখন আসে আমি হাসি, আমি কাঁদি। যদি তুমি আমার হাসি শুনতে পারো তাহলে তুমি আমার সাথে যাবে। আমরা কবিতাটা পড়েই ভয় পেলাম। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় আমাদের মনে হলো যেন আমাদের পিছনে কেউ আসছে। আমরা পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমরা আবার সামনের দিকে তাকালাম, আর আমাদের সামনে একটা মেয়েকে দেখলাম। মেয়েটার মুখটা হাসছিল, কিন্তু তার চোখগুলো ছিল বিষণ্ণ। মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসছিল। মেয়েটার মুখ থেকে একটা চাপা হাসি বেরিয়ে আসছিল, যেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমাদের সারা শরীর ঘামে ভিজে গেল। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম আর সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসলাম। আমরা আর পিছনে তাকাতে সাহস করলাম না। আমরা যখন বাড়ির বাইরে আসলাম তখন আমাদের মনে হলো যেন বাড়ির ভেতর থেকে সেই মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা সারা জীবন সেই হাসিটা ভুলতে পারিনি। আমরা যখন আমাদের বাড়িতে ফিরলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুতুড়ে বাড়ির অভিশাপে পড়েছি। এরপর থেকে আমাদের জীবনে শুরু হলো এক ভয়াবহ দুঃস্বপ্ন। রাতের বেলায় আমাদের ঘরের দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যেত। মাঝে মাঝেই মনে হতো যেন কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। যখন ঘুমাতাম তখন মনে হতো যেন কেউ আমাদের বিছানায় বসে আছে। আমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমরা সবাই একসঙ্গে ঘুমাতাম, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। রনি মাঝে মাঝেই ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। সে বলতো, মেয়েটা হাসছে, মেয়েটা হাসছে। সুমনেরও একই অবস্থা। সে ঘুমের মধ্যে বারবার বলতো, আমি হাসি, আমি কাঁদি। যদি তুমি আমার হাসি শুনতে পারো তাহলে তুমি আমার সাথে যাবে। আমরা অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কোনো লাভ হলো না। ডাক্তাররা আমাদের মানসিক রোগী হিসেবে দেখতে লাগলো। আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনে আর শান্তি নেই। আমরা এখন সেই বাড়িটা থেকে দূরে চলে এসেছি, কিন্তু আমাদের মনে হয় যেন সেই অভিশপ্ত বাড়িটা এখনো আমাদের পিছু নিয়েছে। সেই মেয়ের ভূতটা এখনো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর যে আমাদের জীবনটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে। একদিন আমরা ৩ জন বসেছিলাম। রনি বলল, আমরা আর এভাবে থাকতে পারছি না, আমাদের কিছু একটা করতে হবে। আমরা ৩ জনই একমত হলাম। আমরা গ্রামের একজন বৃদ্ধের কাছে গেলাম। তিনি অনেক পুরনো দিনের মানুষ। তিনি আমাদের সব কথা শুনলেন। তিনি বললেন,
তোমরা যে বাড়িতে গিয়েছিলে সেই বাড়ির মালিকের একটি মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল লীলা। সে ছিল খুবই দুঃখী। তার মা বাবা তাকে ভালোবাসত না। সে প্রায়ই একা থাকত। সে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখত আর কাঁদত। একদিন লীলা তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে দেখল আয়নার মধ্যে তার চেহারাটা হাসছে, কিন্তু তার চোখগুলো ছিল বিষণ্ণ। সে বুঝতে পারল তার ভিতরে থাকা দুঃখী আত্মাটা হাসছে। লীলা সেই হাসিটা সহ্য করতে পারল না। সে নিজের জীবন শেষ করে দিল, কিন্তু তার আত্মাটা সেই বাড়িতে থেকে গেল। বৃদ্ধ বললেন, তোমরা যদি সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের আবার সেই বাড়িতে যেতে হবে। তোমাদের লীলার আত্মাকে শান্তি দিতে হবে। আমরা ভয়ে ভয়ে আবার সেই বাড়িতে গেলাম। এবার আমরা তিনজনে মিলে একটা পরিকল্পনা করলাম। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকলাম তখন দেখলাম সেই মেয়েটা আবার আমাদের সামনে। সে হাসছে, কিন্তু তার চোখগুলো বিষণ্ণ। আমরা তার দিকে এগিয়ে গেলাম। রনি তার হাতে থাকা একটা পুরনো পুঁথি থেকে মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা জোরে জোরে হাসতে শুরু করল। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমাদের মনে হচ্ছিল যেন আমাদের কান ফেটে যাবে। আমরা বুঝতে পারলাম আমরা সঠিক পথে এগোচ্ছি। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে মেয়েটার হাসির শব্দটা ধীরে ধীরে কমে গেল। তার বিষণ্ণ চোখগুলো থেকে দু এক ফোঁটা জল পড়ল। সে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি আর কাঁদতে চাই না, আমি শুধু শান্তি চাই। আমরা তার দিকে তাকিয়ে বললাম, আমরা তোমাকে শান্তি দেব। আমরা যখন মন্ত্র পড়া শেষ করলাম তখন দেখলাম সেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমরা যখন বাড়ির বাইরে আসলাম তখন দেখলাম সেই পুরনো দেওয়াল ঘড়িটা আবার চলতে শুরু করেছে। ঘড়ির কাঁটাগুলো ধীরে ধীরে নড়ছে। আমরা বুঝতে পারলাম যে লীলার আত্মা শান্তি পেয়েছে। এরপর থেকে আমাদের জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমরা এখন আর সেই অভিশপ্ত বাড়ির কথা ভাবি না। আমরা জানি লীলা এখন শান্তিতে আছে, কিন্তু সেই ভুতুড়ে বাড়ির অভিশাপ আমাদের মনে এখনো একটি